নমস্কার, আমি দেবাশিস চক্রবর্তী। আমার সঙ্গে আজকের অনুষ্ঠান যারা দেখবেন না তারা একটা খুব বড় মিস করবেন। আমি এই কারণের জন্যই বলছি, কারণ গেস্টটা তো গেস্টদের মতো অ্যানালিসিস করবেন, কিন্তু কালকে সুপ্রিম কোর্টে উপস্থিত থাকা আইনজীবী ফিরদৌস শামীম আজকে আমাদের সঙ্গে অনুষ্ঠানে রয়েছে। তো কাজেই ওনার থেকে এই যে নিয়োগ সংক্রান্ত কালকের এসএসসি যে মামলা ছিল সুপ্রিম কোর্টে, সেই বিষয়ে অনেক কিছু আনটোল্ড স্টোরি, গল্প, কিছু গাইডলাইন, যেগুলো সবটাই আমরা জানতে পারবো এবং কি হয়েছে সেটাও আমরা শুনতে পারবো আজকে। তো আজকে খুব পরিষ্কার দেশের মানুষের কাছে যে দেবাংশু বসাকের বেঞ্চ এসএসসিতে গ্রুপ সি, ডি, 9, 10 এবং 11, 12-এ 25,753 জনের চাকরি বাতিল বলে, অর্থাৎ পুরো প্যানেল বাতিল বলে ঘোষণা করেছিলেন। এরপর সুপ্রিম কোর্টে যায় এসএসসি, রাজ্য সরকার। এরপর গতকালকের দিনটা কেন ইতিহাসে একটা ব্ল্যাক ডে হিসেবে লেখা থাকবে, তার কারণ হচ্ছে এটাই। আমার মনে হয় যে গতকাল দেশের সর্বোচ্চ আদালতের কাছে এসএসসি নামক সংস্থা, যার অটোনোমাস বডি কিন্তু রাজ্য সরকারের শিক্ষা দপ্তর দ্বারা পরিচালিত, স্কুল সার্ভিস কমিশন, তারা সাবমিট করলো যে 8,324 জনকে তারা অবৈধভাবে চাকরি দিয়েছে। গতকালকের দিনে এমন একটা দিন ছিল গতকাল, যেদিন এসএসসি সারা দেশের সামনে, তার মানে সুপ্রিম কোর্টের সামনে বলা মানে সারা দেশের সর্বোচ্চ আদালতের সামনে বললেন যে তারা 8,324 জনকে অনিয়ম করে, অবৈধভাবে চুরি করে চাকরি দিয়েছেন। গতকাল বললেন। যদিও আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের উপরে আপাতত 16 জুলাই পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছেন। এখন ব্যাপার হচ্ছে, আমরা ছোটবেলায় শুনতাম যে ভালো সময় মানুষের খুব তাড়াতাড়ি চলে যায়, আর খারাপ সময় মানুষের জীবন থেকে কাটতেই চায় না। কিন্তু এই যে 70 দিনের সময়, এটাকে আপনি ভালো সময় বলবেন না খারাপ সময় বলবেন? কারণ এই যে 70 দিনের সময়, এর মধ্যে দ্বিধা রয়েছে, দ্বন্দ্ব রয়েছে, সংকোচ রয়েছে, নানান রকম প্রশ্ন রয়েছে। তাদের মধ্যে রয়েছে 23 লক্ষ পরিবার, যারা 23 লক্ষ ক্যান্ডিডেট যারা পরীক্ষা দিয়েছিলেন, 25,753 জন যাদের চাকরি গেছে। যদিও আপাতত সুপ্রিম কোর্টের অর্ডারে স্টে আছে, সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী স্টে আছে, অর্থাৎ জুলাই মাসের 16 তারিখ অবধি চাকরি আছে। 8,324 জন যাদেরকে এসএসসি বলে দিচ্ছে এরা অনৈতিক, এরা অবৈধ, তাদের এবং সঙ্গে আপনার। অর্থাৎ কালকে আমি দেখছিলাম বিকেলবেলায় মমতা ব্যানার্জি 6:35, আমি অরিন্দমকে একটু বলবো, অরিন্দম সেই টুইটটা একবার দেখানোর। কালকের ফেসবুক পোস্ট, মার্জনা করবেন, মমতা ব্যানার্জি ফেসবুক পোস্ট করেছেন গতকাল। দেখুন উনি কি লিখেছেন গতকাল, একটু দেখুন। আমি দেখাই আপনাদেরকে যে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল সন্ধে 6:35, অর্থাৎ সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আসবার পর মমতা ব্যানার্জি একটি ফেসবুক পোস্ট করেন। মমতা ব্যানার্জি কি ফেসবুক পোস্ট করেছেন একবার আমি দেখতে চাইব। দেখুন উনি কি বলেছেন, একবার ফুল স্ক্রিনে নিয়ে নিই, ফুল স্ক্রিনে আমরা একটু দেখে নিই পুরো বিষয়টা যদি সম্ভব হয়। হ্যাঁ দেখুন, আই এম রিয়েলি ভেরি হ্যাপি অ্যান্ড মেন্টালি রিল্যাক্সড অন receipt of the justice at the highest court of the land. Congratulations to the entire teaching fraternity and my humble regards to the Honorable Supreme Court of India. অর্থাৎ সুপ্রিম কোর্টে ন্যায় প্রাপ্তির পর আমি বাস্তবিকই খুশি, মানসিকভাবে তৃপ্ত। সমগ্র শিক্ষক সমাজকে জানাচ্ছি অভিনন্দন এবং মাননীয় সুপ্রিম কোর্টকে আমার আন্তরিক শ্রদ্ধা। এ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালকের পোস্ট, অর্থাৎ তিনি সমস্ত শিক্ষক সমাজ তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে তিনি ধন্যবাদ জানিয়েছেন শিক্ষক সমাজকে। তার মানে আমি ধরে নেব এই শিক্ষক সমাজের মধ্যে, এই যে শিক্ষক সমাজকে ধন্যবাদ জানিয়েছেন শাসক দলের 2 নেতৃত্ব, এই শিক্ষক সমাজের মধ্যে এই 8,324 জনও আছেন যারা অবৈধভাবে চাকরি করছে, এখনো পর্যন্ত করবে আগামী জুলাইয়ের 16 তারিখ পর্যন্ত। আমরা এই পদ্ধতিকে বলছি সিস্টেমেটিক ফ্রড। এটা আমরা বলছি না, গতকাল প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের তিনি বারবার করে এই শব্দটি ব্যবহার করেছেন, সিস্টেমেটিক ফ্রড। এখন আজকে 3টি প্রশ্ন আপনাদের সামনে রাখবো, কিন্তু তার আগে আমরা দেখাবো যে সিস্টেমেটিক ফ্রড কেন বলছি, কি কারণ রয়েছে এর পিছনে, আমরা তাকে অ্যানালিসিস করি, ব্যাখ্যা করি আপনাদের জন্য এবং আমাদের প্রতিবেদন তৈরি করি। কি রয়েছে সেই প্রতিবেদনে, কেন আমরা একে সিস্টেমেটিক ফ্রড বলছি এই নিয়োগের বিষয়টিকে। দেখুন
2016 এসএসসি নিয়োগ প্রক্রিয়া বাতিলের রায় খারিজ করেনি সুপ্রিম কোর্ট, দিয়েছে আপাতত স্বস্তি। 16 জুলাই পর্যন্ত হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ, তাতেই উল্লসিত শাসক দল তৃণমূল। সুপ্রিম রায়ে ন্যায় প্রাপ্তির দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন বিজেপির বোমা হয়েছেন নিষ্ক্রিয়। যখন রায়টা শুনলাম না, আমার মনটা স্নিগ্ধ হয়ে গেল, আমার মনটা তৃপ্ত হয়ে গেল, আমার আত্মা শান্তি পেয়ে গেল। কিন্তু শীর্ষ আদালতের রায় বলছে আপাতত 2 মাস বহাল 25,753 জনের চাকরি। দুর্নীতি প্রমাণ হলে যাবে চাকরি, ফেরত দিতে হবে এতদিন ধরে পাওয়া বেতনের অর্থ, এখনই দিতে হবে তারই মুচলেকা। আপাতত স্বস্তির আড়ালে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। উদ্বেগের কারণ যে যথেষ্ট তা স্পষ্ট প্রধান বিচারপতির নানা মন্তব্যেই। প্রথম দিনের শুনানি প্রধান বিচারপতি বলেছিলেন নিয়োগের নামে যা হয়েছে তা সম্পূর্ণ জালিয়াতি। দ্বিতীয় দিন বলেছেন নিয়োগ হয়েছে পদ্ধতিগত জালিয়াতি। তবু যোগ্যতার কথা ভেবে এসএসসিকে যোগ্যতার তালিকায় পেশ করার সুযোগ দিয়েছে আদালত। হাইকোর্টের যোগ্যতার তালিকা কেন দেয়নি এসএসসি, উঠছে প্রশ্ন। অথচ এই এসএসসি মানে মমতা ব্যানার্জির মনোনীত এসএসসি, তারা হাইকোর্টের হলফনামাতে যোগ্যদের তালিকা দেয়নি 8,000 অযোগ্যকে বাঁচানোর জন্য। ভাইপোর উল্লসিত হওয়ার কোনো কারণ নেই, পিসি প্রাক্তন হবে আর ভাইপো জেলে যাবে। দেশের শীর্ষ আদালত যখন বলে নিয়োগে জালিয়াতি করেছে সরকার, তখন কি উল্লাসের কিছু থাকে সেই সরকারের? ভোটের স্বার্থে কি জয় জয় ভাবটা দেখাতেই হচ্ছে শাসককে? কলকাতা শহরের বুকে গত প্রায় 1200 দিন ধরে ঝড় জল বৃষ্টি শীত প্রবল দাবদাহ উপেক্ষা করে অবস্থান বিক্ষোভে বসে আছে বঞ্চিত চাকরি প্রার্থীরা। সরকার প্রশাসন শাসক দলের চাকরি চুরির দৌলতে যোগ্য হয়েও চাকরি পাননি তারা। অভিযোগ উঠেছিল যাদের নেই যোগ্যতা জমা দিয়েছে সাদা খাতা, টাকার বিনিময়ে তারাই পেয়েছে শিক্ষকতার চাকরি। সিবিআই তদন্তেও উঠে এসেছে অভিযোগের সত্যতা। চাকরি চুরি আর চুরির চাকরি বিক্রির অভিযোগ ধামাচাপা দিতে ওয়েমার শিট নষ্ট করেছে, মিরর ইমেজ রাখেনি এই সরকার আর এসএসসি। এতদিন চাকরি চুরি হয়নি বলে দাবি করেছেন যে মুখ্যমন্ত্রী। হাইকোর্ট হাজার হাজার চাকরি খারিজ করতেই কার্যত ডিগবাজি খেয়েছেন মুখ্যমন্ত্রী। তখন তার মুখে ছিল ভুলের কথা, তার দায় না থাকার কথা। যদি বলতেন হ্যাঁ এখানে অসুবিধা আছে, এটা তোমার ভুল হয়েছে, তুমি সংশোধন করো, আমরা করে দিতাম। ভুল তো যে কোনো কেউ করে ফেলতে পারে, সবটা কি আমি করি না? এডুকেশন ডিপার্টমেন্ট আলাদা ডিপার্টমেন্ট আছে, এসএসসি আলাদা আছে। এসএসসি স্বশাসিত সংস্থা, কিন্তু রাজ্য সরকারের অধীনস্থ। গোটা বাংলা জানে মুখ্যমন্ত্রীর ইশারা ছাড়া পাতা নড়ে না তৃণমূলের কিংবা প্রশাসনের। নির্লজ্জ ছাড়া আর কি বলবো, যেখানে সুপ্রিম কোর্ট বলছে এসএসসি প্রাতিষ্ঠানিক চুরি করেছে, বলেছে তো সুপ্রিম কোর্ট। এসএসসির কোনো নিজস্ব অস্তিত্ব আছে? এসএসসি রাজ্য সরকারের আন্ডারে, তার মানে রাজ্য সরকার প্রাতিষ্ঠানিক চুরি করেছে। রাজ্য সরকারের মাথাকে মুখ্যমন্ত্রী, যিনি ক্যাবিনেটের ডিসিশন নিয়েছেন এই চোরদেরকে বাঁচাতে হবে, তাহলে আলটিমেটলি প্রাতিষ্ঠানিক চোরটাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই মুহূর্তে সুপ্রিম কোর্ট দ্বারা সার্টিফাইড প্রাতিষ্ঠানিক চোর। চাকরি চুরির কথা যিনি জানতেন, চাকরি চুরিতে যার সায় ছিল বলে ধরে নেওয়া যায়, তার কি লজ্জা হচ্ছে না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মুখে উঠে আসা জালিয়াতি শব্দে? যে কথায় মাথা হেঁট হওয়ার কথা যার, তারই মুখে ন্যায় প্রাপ্তির দাবি। নির্লজ্জতা সব সীমা কি ছাড়িয়ে গেছেন এক সময়ের সততার প্রতীক? নাকি জাল বিদেশি বিশ্ববিদ্যালয়ের জাল ডক্টরেটের উপাধি থেকে অভ্যস্ত নেত্রীর গা শোয়া হয়ে গেছে চোর চোর স্লোগান? কিন্তু বিরোধীদের মুখ থেকে রাস্তায় শোনা চোর স্লোগানের সঙ্গে দেশের শীর্ষ আদালত থেকে শোনা জালিয়াতের শব্দের ফারাকটা কি বোঝেন নেত্রী? তবে চাকরিহারাদের উদ্বেগের আপাতত স্বস্তিতেই কেন ন্যায় প্রাপ্তি দেখছেন সততার প্রতীক? ক্যালকাটা নিউজ। আমরা এই মুহূর্তে আজকের অনুষ্ঠানে আমাদের এই প্রতিবেদন দেখবার পর আপনাদেরকে দেখাই যে 3টে প্রশ্ন এখনো মানুষের মধ্যে খুব গভীর রেখাপাত করছে। প্রত্যেকটি মানুষ আজকে রাজ্যের যেটা জানতে চাইছে সেই প্রশ্ন 3টি ইমিডিয়েট। দেখুন আপনাদেরকে দেখাই। একেবারে প্রথম প্রশ্ন দেখুন, আমাদের আজকে প্রথম প্রশ্ন, সিস্টেমেটিক ফ্রডে অনুষ্ঠানে অতিরিক্ত শূন্য পদ অর্থাৎ সুপার নিউমেরিক পোস্ট, এই পদ তৈরি হয়েছিল কাদের জন্য, কেন তৈরি হয়েছিল বা কাদের জন্য তৈরি হয়েছিল, প্রথম প্রশ্ন। দ্বিতীয়, অতিরিক্ত শূন্য পদ তৈরির পরে যে ওয়েমার শিট নষ্ট করবার যে চেষ্টা, এই ওয়েমার শিট নষ্ট করবার পেছনে কি কারণ ছিল, দ্বিতীয় প্রশ্নটা আপনারাও জানতে চাইছেন। তৃতীয় আমরা প্রশ্নে চলে আসবো, যোগ্য এবং অযোগ্যদের সেগ্রিগেশন অর্থাৎ পৃথকীকরণ করে যেভাবে কালকে প্রথম এসএসসি বললো যে 8,324 জন তারা অবৈধ, এটা কি করে সম্ভব হলো? অর্থাৎ ওভারনাইট একটা পজিশন
তৈরি করা, ফিক্স করা, একটা নিউমেরিক ফিগারকে সামনে নিয়ে আসা, 8,324 অযোগ্য, বাদবাকি 17,429 জন যোগ্য, এটা কি করে সম্ভব হলো? মানে মুহূর্তের মধ্যে এই একটা জায়গা তৈরি করে দেওয়া সুপ্রিম কোর্টে কি করে সম্ভব হলো? শামীম আমাদের সঙ্গে রয়েছেন লাইভে। আমি একটু আপনার কাছে জিজ্ঞেস করি, গতকালকের যে ঘটনাক্রম ফিরদৌস সাহেব, এবং তারপর আমরা দেখতে পেলাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সাফল্যের খতিয়ান হিসাবে তারা বিভিন্ন জায়গায় পোস্ট করলেন এবং জনসভায় বললেন, তারা বললেন শিক্ষক সমাজকে আমাদের ধন্যবাদ, সুপ্রিম কোর্টের প্রতি আমাদের শ্রদ্ধা, আমরা সাফল্য পেয়েছি। আজকেও আমাদের প্যানেল উপস্থিত অনির্বাণও সেই সাফল্যের জয়গান গাইছেন যে তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত পশ্চিমবঙ্গ সরকার সাফল্য পেয়েছে। এখন গতকালকের এই স্থগিতাদেশ এবং আগামী 70 দিন পরে একটা ডেট ফিক্স, এটাকে রাজ্য সরকার এবং এসএসসি কি করছে জানি না, বাট রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেসের নেতারা একে সাফল্য বলে দেখছেন। সত্যি কি একে সাফল্য বলে দেখা উচিত? দেখুন, সাফল্য তো বটেই। সাফল্য এটাই যে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে নিযুক্ত শিক্ষকদের মুচলেখা দিতে হবে যে তারা যে বেতনটি পাবে, যেদিন অযোগ্য প্রমাণিত হয়ে যাবে সেদিন সেই বেতন ফেরত দিতে হবে, দেশের সর্বোচ্চ ন্যায়ালয় বলছে। সাফল্য এটাই যে যে অযোগ্য শিক্ষক নিয়োগ করেছেন সেটা কে বলছে? যাদের উপর যোগ্য শিক্ষক নিয়োগের দায়িত্ব ছিল তারা বলছে আমরা অযোগ্য শিক্ষক নিয়োগ করেছি। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের আমলের সাফল্য। মানে ভাবুন, যদি বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হতেন, কোনোদিন এসএসসির চেয়ারম্যান বলতেন যে আমরা অযোগ্য শিক্ষক নিয়োগ করেছি? তৃতীয় কথা বলি যে বারবার এই কথা বলা হচ্ছে একটি নির্দিষ্ট নাম নিয়ে, যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন প্যানেল ক্যান্সেল করুন। কেন বলেছিলেন? তার কারণ এটাই সার্ভিস জুরিসপ্রুডেন্স, দুটো জুরিসপ্রুডেন্স আলাদা। সিবিআই যে তদন্ত করছে সেটা হচ্ছে ক্রিমিনালিটি ইনভলভ আছে কিনা, ইডি তদন্ত করে মানি ট্রেলের। আর যে রায় বিচারপতি দেবাংশু বসাক বা বিচারপতি মোহাম্মদ সাব্বার রেজভি দিয়েছেন সেটি হচ্ছে সার্ভিস জুরিসপ্রুডেন্সের উপর দাঁড়িয়ে চাকরি থাকা উচিত না, কার চাকরি পাওয়া উচিত সেটাতে। এটা হচ্ছে সেটেলড প্রিন্সিপাল অফ ল, সার্ভিস জুরিসপ্রুডেন্স এটাই। এবং জাস্টিস চন্দ্রচূড়ের নিজের জাজমেন্ট আছে যে যদি টেন্টেড ক্যান্ডিডেট এবং নন টেন্টেড ক্যান্ডিডেট নন সেপারেবল হয় তাহলে প্যানেল কখনো ভ্যালিড থাকতে পারে না। ইচ অ্যান্ড এভরিওয়ান জানেন যে এখানে যোগ্য ব্যক্তি আছে, কিন্তু সেই যোগ্য ব্যক্তিটি কে আপনিও সেটা বলে দিতে পারেন না, আমিও বলে দিতে পারি না, ইভেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যদি না চান যে ওই সংস্থাটি বলে দেখ তাহলে অন্য কেউ বলতে পারেন না। দেখুন, ওই যে এসএসসি, তাদের দায়িত্ব হচ্ছে যোগ্য ব্যক্তিদের নির্বাচিত করা, এবং তারা যদি বলেন যে আমরা অযোগ্য ব্যক্তিদের নির্বাচিত করেছি, তাদের নিয়োগ দিয়েছি, তাহলে ভাবুন কি অবস্থা তৈরি হয়। আর একটা কথা বলি যেটা কালকে সুপ্রিম কোর্টে বারবার উঠে এসছে, যে এসএসসি ওএমআর শিট আর ফিজিক্যাল কপি ধ্বংস করে দিয়েছে। আচ্ছা, ডিজিটাল কপিটা কেন ধ্বংস করলেন? ডিজিটাল কপি তো 20 বছর রাখতে হয়, আপনি রাখলেন না কেন? ডিজিটাল কপি রাখতে কতটুকু জায়গা প্রয়োজন হয়, কেন রাখলেন না? এই কারণেই রাখলেন না, ভেবেছেন যে প্রমাণটা হাফিস করে দিতে পারলেই ওই যে বাজারে টাকা দিয়ে চাকরি পেয়েছে সেই টাকা নেওয়াগুলো বৈধতা পেয়ে যায়। আর জয়োল্লাস গতকাল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই কারণেই বোধহয় করেছেন যে দেখুন এই যে চাকরিগুলো কিনেছে কারা, নিশ্চয়ই তারা আদানি আম্বানি পুত্র নয়, যাদের চাকরি আগামী দিনে আবার চলে যাবে, নিশ্চিত চলে যাবে। আজকে আমার কথা আপনারা রেকর্ড করে রেখে দিন, অযোগ্য একজন চাকরি প্রাপকেরও চাকরি থাকবে না। আমি কিন্তু চাকরি পেলেন কিন্তু ফিরদৌস সাহেব, আমার এখানে জানার প্রশ্ন, এই যে সেগ্রিগেশন ইস্যু, আপনি বলছেন অযোগ্যদের চাকরি থাকবে না, আমি 100% শিওর যে অযোগ্যদের চাকরি থাকবে না, কিন্তু এই যে প্রপার সেগ্রিগেশন, এটা কি সম্ভব হবে? এখন এসএসসি বলছে যে আমরা সেগ্রিগেট করে 8,300, আপনি এটা ঠিকই বলেছেন যে গতকাল প্রথম সারা দেশের সামনে সরকারের একটি অটোনোমাস বডি শিক্ষা দপ্তরের না এসএসসি 8,324 বলেনি। আচ্ছা, ভুল করছেন আপনারা, আপনারা ভুল করছেন। এসএসসি 8,324 বলেনি। আচ্ছা, একটু ক্লিয়ার করুন।
এই 8,324 ফিগারটি আমরা বলেছি এবং এই সুপ্রিম কোর্টের সামনে এই নথিটি দিয়েছি। এটা কেন বলেছি? তার কারণ এসএসসি দেওয়া এখনো পর্যন্ত যে তথ্য তার উপর ভিত্তি করে বলছি, এখনো পর্যন্ত এই 8,324 জন আইডেন্টিফাইড, এর বাইরেও আছে। আচ্ছা আচ্ছা আর এর বাইরেও আছে, ভাববেন না এটাই হচ্ছে আলটিমেট ফিগার। আচ্ছা, তার মানে আপনি বলছেন যে 17,429 জন যারা রয়েছে তার মধ্যেও অযোগ্য প্রার্থী লুকিয়ে থাকতে পারে। সে ভিন্ন ভিন্ন তথ্য সেগুলোর অ্যানালিসিস করে আমরা দিয়েছি এবং এই 8,324 সংখ্যাটি যে 8,324-এ আটকে থাকবে তা কিন্তু নয়, এর সংখ্যা আরো বাড়বে। এখন আলটিমেট এসএসসি কে এসে বলতে হবে যে কারা যোগ্য কারা অযোগ্য, এবং সেটা সাবজেক্ট ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ, রিজার্ভেশন পলিসি মেনটেন করে, রেশিও মেনটেন করে। কারণ নিয়োগে আপনারা যদি ভেবে থাকেন যে নিয়োগের আইন আর ওই নিয়োগের মামলা আর ওই বেল পিটিশন মুভ করা দুটো একই জিনিস, তাহলে বলবো মূর্খের স্বর্গে বসবাস করছেন। নিয়োগের আইন যা প্রতিটি ধাপ মেনে মেনে সেখানে রিজার্ভেশন পলিসি মেনটেন করতে হয়, রেশিও মেনটেন করতে হয়, ভ্যাকেন্সির সাপেক্ষে 1:1.4 রেশিও মেনটেন করতে হবে, প্রতিটি ক্যাটাগরিতে সেই রেশিও মেনটেন করতে হবে। অত সহজ জিনিস নয়। এখানে সম্ভবত এসএসসির প্রাক্তন চেয়ারম্যান বসে আছেন, জিজ্ঞাসা করবেন কতগুলো লিস্ট তৈরি হয়। একদম, কারণ রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী সুপার নিউমেরিক পোস্ট তৈরি করবার পর তিনি যে প্রেস এর সামনে এসেছিলেন, মিডিয়ার সামনে এসেছিলেন, কি বলেছিলেন তাপসদা একবার আপনার সুবিধার্থে এবং আমাদের দর্শকদের স্বার্থে শুনে নিই। এই যে সুপার নিউমেরিক পোস্ট যেটা নিয়ে প্রশ্ন উঠছে, সুপার নিউমেরিক পোস্ট তৈরি করবার পর 5ই মে 2022, 5th মে 2022 কি বলেছিলেন ব্রাত্য বসু, শুনুন। শিক্ষা দপ্তরের পক্ষ থেকে আমি দুটি ঘোষণা আজকে ক্যাবিনেটে সিদ্ধান্ত যেটা হয়েছে মন্ত্রিসভার বৈঠকে সেটা একটু জানাতে চাই। 1 নম্বর হচ্ছে যে 5,261টি পোস্ট, এসএসসি পোস্ট, যেটা 16 সালে পরীক্ষা নেওয়া হয়েছিল। আমি দেখে বলি আমার পক্ষে, তাহলে সুবিধা হবে। মোট 5,261টি পোস্ট যারা প্যানেলের ফলে মেধা তালিকায় ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদের জন্যে মুখ্যমন্ত্রীর মানবিক নির্দেশে এই পোস্টগুলি ক্রিয়েট করা হয়েছে এবং এই পোস্টগুলির ভ্যালিডিটি বাড়িয়ে 31শে ডিসেম্বর 2022 এইটা করা হয়েছে। শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীর মেধা যে অপেক্ষমান তালিকার তার সুপারিশও করা হয়েছে এবং যে আদালত, যে মহামান্য আদালত যে নির্দেশ দিয়েছিলেন যে একজন যিনি ক্যান্সার রোগী যিনি অপেক্ষমান তালিকায় আছেন তাকে নিয়োগের জন্য বিবেচনা করার প্রস্তাব আজকে ক্যাবিনেটে দেওয়া হয়েছে। তাপসদা এই কারণের জন্য এই বক্তব্যটা শোনালাম। মুখ্যমন্ত্রীর মানবিক নির্দেশে 5,261 জন যারা যোগ্য প্রার্থী 2016 সালের প্যানেলে উল্লেখ করে দিচ্ছেন রাজ্যের শিক্ষামন্ত্রী, তাদের জন্য বিশেষ পদ তৈরি করা হলো ক্যাবিনেটের নির্দেশে, মুখ্যমন্ত্রীর মানবিক নির্দেশে।